আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক উভয় শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ টপিক কেমিস্ট্রির পিরিয়ডিক প্রপার্টিজ অর্থাৎ পর্যায়ভিত্তিক ধর্ম, এটা সম্বন্ধে আমরা একটু ডিপে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ যেগুলো এক্সেপশনাল টাইপ অনেক কোশ্চেন আসে সেগুলো আমরা একটু আলোচনার চেষ্টা করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো পিরিয়ডিক প্রপার্টিজের প্রথমেই আমরা পরমাণুর আকার, আয়নের আকার এইগুলো জানার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা এক নম্বর গ্রুপটা যদি আমরা লিখি, আর লিখলাম না, সিজিয়াম আছে, ফ্রান্সিয়াম আছে, আর এদিকে ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। দেখো এটা এক নম্বর পর্যায়, দুই নম্বর পর্যায়ে, 3, 4, 5, 6, এরপর 7। এখন দেখো যখন একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে নিচে নামতেছে তখন কি হচ্ছে, নতুন করে একটা করে অরবিট বা শেল বাড়তেছে। কিভাবে? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো 1s1, লিথিয়ামের ইলেকট্রন প্রোটন সংখ্যা 3, অর্থাৎ এটা 1s2, 2s1। সোডিয়াম করো তো দেখি, 1s2, সোডিয়াম কত? 11, 1s2, 2s2, 2p6, 3s1। দেখো তো প্রত্যেকটা লাস্টে একটা একটা করে ইলেকট্রন, কি না, এস এর একটা করে ইলেকট্রন, কিন্তু এটা 1, এটা 2, একটা 3। অর্থাৎ আস্তে আস্তে কি একটা করে লাস্ট শেল, অর্থাৎ নতুন করে একটা করে শেল বাড়ছে। আর যেহেতু নতুন করে শেল বাড়ছে, পরমাণু আকার কি হচ্ছে, বড় হইতেছে। সুতরাং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়ে না কমে ভাইয়া? বাড়ে। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়ে। কেন বাড়ে? কারণ প্রোটন ইলেকট্রন বাড়তেছে, ঠিক আছে, প্রোটন ইলেকট্রন বাড়তেছে, ঠিক আছে, কিন্তু একটা করে নতুন শেল যুক্ত হচ্ছে, যেটা প্রোটন ইলেকট্রন বাড়ার তুলনায় কোনো কিছুই নাই। সুতরাং ওটার ইফেক্ট, প্রোটন ইলেকট্রন বাড়ার যে ইফেক্ট, ওর থেকে বড় ইফেক্ট হচ্ছে একটা করে শেল বাড়তেছে, যার কারণে আকারও উপর থেকে নিচে বাড়তেছে। এখন দেখো এটা হচ্ছে একই গ্রুপ বরাবর, একই গ্রুপ বরাবর। এখন তুমি একই পর্যায়ে যাও তো, লিথিয়াম, বেরিয়াম, ডট ডট ডট, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। একই যখন গ্রুপ পর্যায় বরাবর যাইতেছো তখন কি তোমার লাস্ট কক্ষপথ কি চেঞ্জ হচ্ছে কি আমরা একটু দেখবো। যেমন লিথিয়াম 1s2, 2s1, বেরিলিয়াম 1s2, 2s2, বোরন 1s2, 2s2, 2p1, কার্বন 1s2, 2s2, 2p2, এরকম 3, 4, 5, 6 পর্যন্ত। পিতে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 6টা। অর্থাৎ দেখো তো 2 নাম্বার কি চেঞ্জ হচ্ছে? যতই ডানে যাচ্ছ 2 নাম্বার চেঞ্জ হচ্ছে না। 2 নাম্বার চেঞ্জ হচ্ছে না মানে কি নতুন কোনো শেল প্রডিউস হচ্ছে না। নতুন কোনো শেল, এখানে যেমন 1, 2, 3 নতুন করে শেল আসছিল, এখানে কিন্তু আসছে না। সুতরাং কিন্তু ওইটা আসছে না, কিন্তু প্রোটন সংখ্যা বাড়তেছে। তাহলে প্রোটন সংখ্যা বাড়া মানে নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাবে না ভাইয়া? আর নিউক্লিয়াসের চার্জ বাড়লে কি হবে? লাস্ট শেলকে সে বেশি আকর্ষণ করবে, অর্থাৎ পরমাণুর আকার বা ব্যাসার্ধটা কি ছোট হয়ে যাবে। এই জন্য তুমি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, আকার ছোট হতে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু বলো তো ভাইয়া, সোডিয়াম আর সোডিয়াম প্লাস, এর মধ্যে কার আকার ছোট কার আকার বড়? সোডিয়ামে দেখো 11টা প্রোটন, 11টা ইলেকট্রন। সোডিয়াম প্লাসে 11টা প্রোটন, 10টা ইলেকট্রন। তো 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে বেশি টান দিতে পারবে না 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি টান দেবে? অবশ্যই 10টা ইলেকট্রনকে বেশি টান দেবে। কারণ কি, যদি খাবার থাকে, মনে করো সাপোজ 11 জনের জন্য 11টা খাবার আছে, তাহলে সবাই কয়টুকু করে ভাগ পাবে? একটা একটা করে। আর যদি 11 জনের জন্য 10টা খাবার থাকে, তাহলে কি একটা করে পাবে নাকি আরেকটু কম করে পাবে? সেখানে কম করে পাবে, অর্থাৎ পাওয়ার জন্য একটা মারামারি হবে। সুতরাং এখানে এর বেশি আকর্ষণ করবে 11 যতটা না টান থাকবে, 11-10 বেশি টান থাকবে, 11-8 তারও বেশি টান থাকবে। অর্থাৎ তোমার যখন ইলেকট্রন, অর্থাৎ যত পজিটিভ আয়ন যত বাড়বে তত পরমাণুর আয়নের আকার ছোট হতে থাকবে। যেমন ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়াম 2+, দেখো তো এটা 12-12 আর এটা 12-10। এগুলো কি প্রোটন ইলেকট্রন, প্রোটন ইলেকট্রন।
তো 12 যে আকর্ষণ 12-10 কোনটার আকর্ষণ বেশি? অবশ্যই 12-10 আকর্ষণ বেশি, কারণ 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করতে পারবে 12টা প্রোটন 12টা ইলেকট্রনের তুলনায়। আর যতই বেশি আকর্ষণ করে তাহলে কি লাস্ট শেলটা কাছে আসবে, অর্থাৎ আয়নের আকার কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। আচ্ছা, এখন তোমরা যদি একটা প্রশ্ন দিই, সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস, এর মধ্যে কার আকার সব থেকে ছোট? দেখো তো, সোডিয়াম প্লাসে 11 10 12 10 13 10, প্রোটন সংখ্যা বাড়তেছে কিন্তু ইলেকট্রন সবারই সেম, অর্থাৎ যেখানে প্রোটন বেশি আছে সেই প্রোটন বেশি সংখ্যা ওই এক ইলেকট্রনকে বেশি জোরে আকর্ষণ করবে। সুতরাং এদের মধ্যকার আকর্ষণ সবচেয়ে বেশি হলে, আর আকর্ষণ বেশি হলে কি হয়? আকার ছোট হয়ে যায়। সুতরাং সব থেকে ছোট অ্যালুমিনিয়াম 3 প্লাস, তারপরে ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপরে সোডিয়াম প্লাস। ঠিক আছে, আমরা আরেকটা দেখি, আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম। দেখো, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, অর্থাৎ আর্গন থাকে এই দিকে, অর্থাৎ এই পর্যায়ে, পটাশিয়াম এখানে, ক্যালসিয়াম এখানে। দেখো পর্যায় উপরে কে আছে? আমি বলেছি একই গ্রুপের উপরে যারা থাকবে তারা বেশি ছোট, আর্গন উপরে আছে, আর্গন বেশি ছোট। পটাশিয়াম ক্যালসিয়াম আমি বলেছি কি, যে বাম থেকে ডানে গেলে যে ডানে থাকবে সে বেশি ছোট। আমি একটু আগে শিখলাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ছোট হয়ে যায়। পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কে বেশি ছোট? ক্যালসিয়াম ছোট, পটাশিয়াম বড়, সুতরাং ক্যালসিয়াম পটাশিয়াম। এটা হচ্ছে ছোট থেকে বড় সংখ্যা। আচ্ছা, তোমার যদি এরকম কেউ দেয় সোডিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, এই চারটি দিয়ে বলে যে আকারে ছোট থেকে বড় অনুযায়ী সাজাও, তো তখন কি করবা? দেখো, ছোট থেকে বড় সাজাতে হবে, অর্থাৎ আমার দেখতে আমি জানি কি একই গ্রুপ মানে পর্যায় আর গ্রুপ, এটা হচ্ছে উপরের পর্যায়, এটা নিচের পর্যায়, পর্যায় বেড়ে গেলে আকার কি হয়ে যায়? বেড়ে যায়। সুতরাং এই পর্যায়গুলো বেশি ছোট এই পর্যায়ের তুলনায়। আচ্ছা, এই পর্যায়টা বেশি আকার ছোট। এখন এটা আবার দেখো, সোডিয়াম ম্যাগনেসিয়াম, সোডিয়াম বামে ম্যাগনেসিয়াম ডানে, এদের মধ্যে কে বেশি ছোট? ম্যাগনেসিয়াম ছোট, তাহলে ম্যাগনেসিয়াম সবার আগে ছোট, তারপরে কি? সোডিয়াম। এবার আসো পটাশিয়াম ক্যালসিয়াম, এর মধ্যে কে বেশি ছোট? ক্যালসিয়াম বেশি ছোট, কারণ ক্যালসিয়াম ডানে, পটাশিয়াম বাইরে, হচ্ছে বামে, বাম থেকে ডানে গেলে কি হয়? ছোট হয়ে যায়। এই হচ্ছে আকার। আচ্ছা, এটা নিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আমার অনেক পছন্দের। দেখো তো, প্রশ্নটা হচ্ছে এরকম যে কোন আয়ন জোড়ের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? কোন আয়ন জোড়ের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ পার্থক্য সর্বাধিক? ঠিক আছে, এখন দেখি, ম্যাগনেসিয়াম 2 প্লাস ক্লোরিন মাইনাস 3 নাম্বার কোনটা দিচ্ছে? অ্যালুমিনিয়াম 3 প্লাস ফসফরাস 3 মাইনাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস ফসফরাস 3 মাইনাস। 4 নাম্বার অ্যালুমিনিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। আচ্ছা, এটা পারার জন্য একটু মাথা খাটাতে হবে। ঠিক আছে, যে কোন দুইটা আয়নের মধ্যে আয়নিক যে ব্যাসার্ধ, সেই পার্থক্যটা, ব্যাসার্ধের যে পার্থক্য সেটা হচ্ছে বৃহত্তম। দেখো, প্রথম প্যাটার্নগুলো খেয়াল করো, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম 3 প্লাস অ্যালুমিনিয়াম প্লাস, সোডিয়াম প্লাসে 11 10, ম্যাগনেসিয়াম 2 প্লাসে 12 10, প্রোটন ইলেকট্রন, প্রোটন ইলেকট্রন, অ্যালুমিনিয়ামে 13 10 13 12। দেখো তো ভাইয়া, এখানে প্রোটনগুলোর মধ্যে সব থেকে বেশি আকর্ষণ কোনটা হয়? 13 10 এ নাই? 13টা প্রোটন 10টা ইলেকট্রন সব থেকে বেশি আকর্ষণ করবে, অর্থাৎ এর আকারটা সব থেকে ছোট হবে, আকার সব থেকে কি ছোট হবে, অর্থাৎ আমরা এর আকার সব থেকে ছোট পাবো। পাইছে তো? এবার দেখবো আয়নগুলোর মধ্যে কার আকার সব থেকে বড়। দেখি তো, সালফার ক্লোরিন মাইনাস আর ফসফরাস 3 মাইনাস। ফসফরাসে প্রোটন সংখ্যা 15, ইলেকট্রন সংখ্যা 18, সালফারে প্রোটন সংখ্যা 16, ইলেকট্রন সংখ্যা 18, ক্লোরিনে 17 আর 18। ইলেকট্রন সব কয়টা সেম, প্রোটন যার বেশি সে বেশি আকর্ষণ করবে, আর প্রোটন যার কম সে কম আকর্ষণ করবে। আর যদি কম আকর্ষণ করে তাহলে আকারটা কি হবে? বড় হবে। তো এখানে প্রোটন সবচেয়ে কম কার? 15, অর্থাৎ ফসফরাস 3 মাইনাসের,
তাহলে প্রোটন যেহেতু কম, তার মানে এখানে আকর্ষণ সবচেয়ে কম। P3 মাইনাসের লাস্ট শেলের সাথে মানে নিউক্লিয়াসের আকর্ষণ সবথেকে কম, আর সবথেকে যেহেতু কম সুতরাং এর আকারটা কি সবথেকে বড়। অর্থাৎ যদি আমরা অ্যানায়ন হিসাব করি সবথেকে বড় হচ্ছে কোনটা, এটা। সুতরাং অ্যালুমিনিয়াম 3+ আর ফসফরাস 3- এই দুইটার মাঝখানে যে আয়নিক ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের পার্থক্য সবথেকে বৃহত্তম। ঠিক আছে ভাইয়া, দেখছো এটা আছে ভাইয়া। এখন আমরা আয়নীকরণ শক্তি সম্পর্কে জানবো। আমরা পরমাণুর আকার সম্বন্ধে যা জানছি ওটা মোটামুটি আমাদের জন্য এনাফ। ঠিক আছে, তো এখন আমরা আয়নীকরণ শক্তি জানি। আয়নীকরণ শক্তি কি? 1 মোল গ্যাসীয় পরমাণুকে, অবশ্যই গ্যাসীয় পরমাণু হতে হবে, 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে বাইরে থেকে যে শক্তি দেওয়া প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। ঠিক আছে, তো এখন বাইরে থেকে তো শক্তি দেওয়া লাগবে। এখন আমরা একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাই তাহলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আর উপর থেকে নিচে গেলে কমে। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে। এখন দেখো আয়নীকরণ শক্তি মানে বাইরে থেকে শক্তি দেওয়া লাগবে। এখন দেখো তো, তুমি যদি সোডিয়াম কথা চিন্তা করো, 1s2 2s2 2p6 3s1, ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 3s2, অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p1। দেখো তো এখান থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে বেশি সহজ হবে নাকি এখান থেকে, নাকি এখান থেকে? সবথেকে সহজ হবে এখান থেকে। কারণ কি? এস অরবিটাল অপূর্ণ, এস থেকে একটা ইলেকট্রন সরাই দাও, সে ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো অর্জন করবে, অর্থাৎ সে স্থিতিশীল অনুভব হবে। সুতরাং এখান থেকে সরানো সহজ। এস তো পূর্ণ ভাইয়া, এস অরবিটালে দুইটা থাকলে সে পূর্ণ থাকে। এস অরবিটাল যদি পূর্ণই থাকে তাহলে সেখান থেকে একটা সরাতে সে দেবে? সে বলবে না, আমি চাই না যে আমার কাছ থেকে একটা ইলেকট্রন কেউ নিয়ে নিক। সুতরাং এখানে তোমার অনেক শক্তি দেওয়া লাগবে, এমনকি অ্যালুমিনিয়াম থেকেও বেশি শক্তি দেওয়া লাগবে। এর জন্য আর কি অর্ডারটা চেঞ্জ হয়েছে। কেন অ্যালুমিনিয়াম থেকে বেশি শক্তি দেওয়া লাগবে? এস তো পরিপূর্ণ, পি কি পরিপূর্ণ? পিতে 3টা থাকলে অর্ধপূর্ণ, 6টা থাকলে পরিপূর্ণ। 3টাও নেই, 6টাও নেই, একটা আছে। সুতরাং এখান থেকে একটা ইলেকট্রন সরাইতে যত না কষ্ট হবে, আমার S2 থেকে একটা ইলেকট্রন সরাইতে ততটা কষ্ট হবে। একটা ইলেকট্রনের কথা বলছি না বারবার, এই আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয়, তৃতীয় আছে। অর্থাৎ তুমি যখন কোন মৌল থেকে প্রথম ইলেকট্রনটা সরাবে তখন সেটা প্রথম আয়নীকরণ শক্তি। যেমন ম্যাগনেসিয়ামের 3s2 থেকে যখন প্রথম ইলেকট্রনটা সরাবা তখন যে শক্তিটা লাগবে সেটাকে প্রথম আয়নীকরণ শক্তি বলে। আর 2 নাম্বার ইলেকট্রনটা যখন সরাবা, s থেকে একটা সরাইলে 3s1 হয়ে গেল, আরও তো একটা আছে, ওইটা যখন সরাবা তখন যে শক্তিটা লাগবে তখন সেটা দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এখন দেখো তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তির মান বেশি হবে নাকি দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি? অবশ্যই প্রথমটা হবে। কারণ কি? দেখো s এখন পরিপূর্ণ অবস্থায় আছে, এখান থেকে একটা ইলেকট্রন সরিয়ে 3s1 তুমি করতে চাচ্ছ। তো 3s1 যেহেতু করতে চাচ্ছ, এখানে যেহেতু পরিপূর্ণ অবস্থায় আছে s অরবিটাল, এখান থেকে সরাইতে বেশি শক্তি দেওয়া লাগবে। এখন 3s1 অবস্থা থেকে একটা ইলেকট্রন সরাইতে সোডিয়ামের মতো শক্তি লাগবে, অর্থাৎ কম লাগবে। সুতরাং প্রথম আয়নীকরণ শক্তির মান বেশি, দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কি? কম। এখন আসো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের মধ্যে, তাহলে সবথেকে কম কার? সোডিয়ামের, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে কিন্তু ম্যাগনেসিয়াম। কেন ম্যাগনেসিয়াম বেড়ে গেল? কারণ এই যে s অরবিটাল পূর্ণ কিন্তু এর p অরবিটাল পূর্ণ না। ম্যাগনেসিয়ামের পরে আসে কি? সিলিকন, এরপরে সিলিকন। এখন আসো ফসফরাস আর সালফারের মধ্যে। ফসফরাস কত? 15। কত তো? 1s2 2s2 2p6 3s2 কত হবে? 2 2 4 6 4 10 আর 2 12 3p 3 15। অর্থাৎ 16 এর ক্ষেত্রে কি হবে? 3 4 আসলে একই থাকবে। দেখো তো p অরবিটালে 6টা থাকে পরিপূর্ণ, 3টা থাকলে কি? অর্ধপূর্ণ। এটা কি অর্ধপূর্ণ? হ্যাঁ অর্ধপূর্ণ। সুতরাং এখান থেকে ইলেকট্রন সরাইতে বেশি কষ্ট হবে ভাইয়া, এখান থেকে ইলেকট্রন সরাইতে বেশি কষ্ট হবে 3p4 এর তুলনায়। কারণ 3p4 পরিপূর্ণ নয়, অর্ধপূর্ণ নয়। সুতরাং ফসফরাসে আয়নীকরণ শক্তি বেশি লাগবে, কারণ সে স্টেবিলাইজড আছে, অর্ধপূর্ণ আছে। সুতরাং এখান থেকে একটু বেশি শক্তি দেওয়া লাগবে সালফারের তুলনায়। সেই জন্য সালফার, ফসফরাস, তারপরে ক্লোরিন, তারপরে আর্গন। এই যে এটা একটু মনে রাখবে যে দুই জায়গায় চেঞ্জ, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে চেঞ্জ, এদিকে ফসফরাস আর সালফারের মধ্যে চেঞ্জ। ঠিক আছে। আর গ্রুপ বরাবর যদি তুমি চিন্তা করো, একই গ্রুপ বরাবর, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো লিথিয়ামে কি থাকছে? 1s2 2s1 2s1 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ 2 3, কিন্তু ইলেকট্রন একটা করেই আছে। অর্থাৎ তুমি যত
উপর থেকে নিচের দিকে যাচ্ছ তত একটা করে অরবিট বাড়তেছে না, শেল বাড়তেছে। শেল যদি বাড়ে তাহলে নিউক্লিয়াস থেকে সে দূরে সরে যাচ্ছে। আর নিউক্লিয়াস থেকে দূরে সরে যাওয়া মানে কি? নিউক্লিয়াস থেকে কম আকর্ষণ থাকবে। আর নিউক্লিয়াস থেকে কম আকর্ষণ থাকা মানে কি? সেখান থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তি লাগবে না কম শক্তি লাগবে বলো তো? কম শক্তি লাগবে। কেন কম শক্তি লাগবে? কারণ নিউক্লিয়াস থেকে বেশি দূরে থাকলে আকর্ষণটা কী হয়? কম হয়। সুতরাং যেহেতু ওখানে আকর্ষণ কম আছে, আমি বাইরে থেকে কম শক্তি দিয়ে সেই একটা ইলেকট্রনকে অপসারণ করতে পারবো। এই জন্য একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কী হয়? কমে। আর পর্যায় সারণীর তোমার যদি একই পর্যায়ে বাম থেকে ডানে যাও, আয়নীকরণ শক্তির মান কি? বাড়ে। এটাই ছিল। এখন আরেকটা জিনিস, যে তোমার অ্যালুমিনিয়াম, এই যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এটার একটা ব্যাপার আছে। এখানে যখন তুমি একই গ্রুপের উপর থেকে নিচে যাইতেছো, তখন কি হইতেছে? আস্তে আস্তে কি সে আগের নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল কি? আয়নীকরণ শক্তির মান কি হয় ভাইয়া? কমার কথা ছিল। কিন্তু গ্যালিয়ামের আর অ্যালুমিনিয়ামের অলমোস্ট সমান থাকে। এটা একটা ব্যতিক্রম, এটা মনে রাখবে। আমি বলতেছি আজকে যে ব্যতিক্রমগুলো শিখিয়ে দেবো, একটু মনে রাখবে যে এই দুটার আয়নীকরণ শক্তির মান অলমোস্ট সেম। এর কারণ কি? এর কারণ একটাই, গ্যালিয়ামের ক্ষেত্রে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে। আর ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করলে আমরা শেল্ডিং ইফেক্ট নামে একটা জিনিস জানি। শেল্ডিং ইফেক্টটা কি? শেল্ডিং ইফেক্ট হচ্ছে, মনে করো সাপোজ এটা নিউক্লিয়াস, এটা ফার্স্ট শেল, এটা দ্বিতীয় শেল, এটা তৃতীয় শেল। তো তৃতীয় শেলে মনে করো লাস্ট শেল, এই মৌলের তৃতীয় শেল লাস্ট শেল, এখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে এই নিউক্লিয়াস আকর্ষণ করবে। এই আকর্ষণ যে করছে, এখানে কি করছে? আকর্ষণ করছে। এই আকর্ষণকে রক্ষা করার জন্য এই মাঝখানে যে শেল আছে, শেলগুলোতে ইলেকট্রন বসে আছে। ওই ইলেকট্রনগুলোকে আবার বিকর্ষণ করছে। অর্থাৎ নিউক্লিয়াস এদেরকে আকর্ষণ করছে আর ইলেকট্রন ওদেরকে কি করছে? বিকর্ষণ করছে। এখন যখন এস পি ডি এফ, এই চারটা অরবিটাল আমরা জানি, এই চারটা অরবিটালের মধ্যে এস সবচেয়ে শেল বেশি করতে পারে, তারপরে পি, তারপর ডি, তারপর এফ। এস সবচেয়ে বেশি, তারপর পি, তারপর ডি, তারপর কি? এফ। এখন গ্যালিয়ামের ক্ষেত্রে এই কাজটা হয়, গ্যালিয়ামেতে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে, আর ডি অরবিটালের শেল্ডিং ইফেক্ট কি? কম। আর ডি অরবিটালের শেল্ডিং ইফেক্ট কি? এস এর তুলনায় অনেক কম নাই। তো ডি অরবিটালে যেহেতু শেল্ডিং ইফেক্ট কম থাকে, সেখানে শেল করতে পারে না। শেল করা মানে কি? শেল করা মানে আমি লাস্ট কক্ষপথের ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াসের কাছাকাছি আসতে দেব না। তাই লাস্ট কক্ষপথের ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াসের কাছাকাছি আসতে না দেওয়ার জন্য শেল করতে হয়। তো ডি অরবিটাল যেহেতু শেল্ডিং কম, সুতরাং সে শেল করতে পারছে না, অর্থাৎ সে ইলেকট্রনকে দূরে থাকতে দিচ্ছে না, বলছে আকর্ষণ কর, আরো বেশি আকর্ষণ কর। তো আকর্ষণ বেশি করার ফলে সেখানে নিউক্লিয়াসের বেশি কাছাকাছি আসছে, অর্থাৎ এখান থেকে আমার বেশি শক্তি দেওয়া লাগবে লাস্ট ইলেকট্রনকে সরাইতে। কারণ সেখানে আকর্ষণ আছে, সেখানে শেল্ডিং কম, আকর্ষণ বেশি আছে, যার কারণে লাস্ট থেকে ইলেকট্রন সরাইতে বেশি শক্তি দেওয়া লাগবে, একেবারে অ্যালুমিনিয়ামের সমান শক্তি দেওয়া লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সেপশনাল কেস। ঠিক আছে, এখন আমরা আয়নীকরণ শক্তির একটা ম্যাথ দেখব। ম্যাথটাই বলা হচ্ছে যে 7.5 × 10⁻³ গ্রাম লিথিয়াম প্লাসে পরিণত করতে 562 জুল শক্তি লাগে। লিথিয়ামকে লিথিয়াম প্লাসে পরিণত করতে 562 জুল শক্তি লাগে। তো প্রশ্ন হইতেছে যে এর আয়নীকরণ বিভব ইলেকট্রন ভোল্টে নির্ণয় করো। এখন দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম কত গ্রাম ভাইয়া? লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7। কত? 7 গ্রাম পার মোল। আর আমরা জানি কি, 1 মোল লিথিয়াম গ্যাসীয় পরমাণুকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি লাগে, অর্থাৎ 1 মোল যা, এই 7 গ্রাম তাই। এটা তো এখন দেখ, এত গ্রাম লিথিয়ামকে এত শক্তি লাগে, অতএব কত গ্রামকে ভাইয়া? 7 গ্রাম লিথিয়াম প্লাসে পরিণত করতে। এখন দেখো 1 গ্রামে হলে কি 562 এত, ইনটু 7 গ্রাম, একটা জুলের পাওয়ার। ঠিক আছে, এখন দেখো এই জুলকে কিলো জুলে করতে হলে সেটাকে 1000 দিয়ে ভাগ দেওয়া লাগবে। 1000 দিয়ে ভাগ দিয়ে কিলো জুল পার মোল এককে পাবা। এখন তোমার চাইছে ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো।
তো ইলেকট্রন ভোল্ট কিভাবে নির্ণয় করবো আমরা জানি, এটা একটু শিখাই দিই যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 96.49 কিলোজুল পার মোল। এটা কিভাবে আসছে যদি একটু জানতে চাও একটু দেখাই দিচ্ছি যে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻90 কুলম্ব, আর যেহেতু 1 মোল সুতরাং 6.023 × 10⁻23। এখানে একটা জুলে অ্যান্সার আসবে, জুলে অ্যান্সার আসবে, ওটাকে 1000 দিয়ে ভাগ দিবা, এটা একটা কিসে আসবে, জুলে একটা অ্যান্সার আসবে। কারণ কি কুলম্ব একক, যেহেতু এমকেএস পদ্ধতি, তাহলে এর যে গুণফল সেটা জুলে আসবে, আর ওটাকে 1000 দিয়ে ভাগ দিলে কিসে পাবা, কিলো জুলে পাবা। দেখবা এটা অ্যারাউন্ড 96.49, এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে অ্যারাউন্ড 96.49 কিলোজুল পার মোল পাবা। তাহলে এখানে যত কিলোজুল পার মোল পাবা ততকে তুমি এই যে এটা দিয়ে ইলেকট্রন ভোল্টে আনতে পারবে না, ঠিক আছে। এখানে অ্যান্সার আসবে 520, ঠিক আছে। তুমি যদি ক্যালকুলেশন করো এটা পুরাটা 520 আসবে, 520 কিলোজুল পার মোল। তো তুমি এটা জানো 96.49 কিলোজুল পার মোল সমান 1 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 520 কিলোজুল পার মোল সমান কত ইলেকট্রন ভোল্ট বের করতে পারবে না, এইভাবে আয়নীকরণ শক্তি গেল আমাদের। এরপর আছে আমাদের ইলেকট্রন আসক্তি। কি ইলেকট্রন আসক্তি? ইলেকট্রন আসক্তিটা কি? ইলেকট্রন আসক্তি হচ্ছে 1 মোল গ্যাসীয় পরমাণুকে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, অর্থাৎ আয়নীকরণ শক্তিতে বাইরে থেকে শক্তি দেওয়া লাগে। আর ইলেকট্রন আসক্তি কি, শক্তি তৈরি হয়, আর শক্তি নির্গত শক্তি কি হয়, সবসময় নেগেটিভ হয়। সবসময় মনে রাখবে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে শক্তি যদি বাইরে থেকে দেওয়া লাগে সেই শক্তি পজিটিভ, আর শক্তি যদি উৎপন্ন হয় সেই শক্তি কি নেগেটিভ। সুতরাং ইলেকট্রন আসক্তির মানগুলো কি হয়, নেগেটিভ হয়। তো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান কি হয়, বাড়ে। আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কি হয় ভাইয়া, কম। দেখো তো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এরকম ডট ডট ডট, ক্লোরিন, আর্গন। ক্লোরিনের যে তুমি শুধু বোঝাই দিই, ক্লোরিন 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। দেখো তো এখানে একটা ইলেকট্রন প্রবেশ করানো অনেক সহজ না, একটা ইলেকট্রন যদি প্রবেশ করাই দিই 3p6 হয়ে যাবে না, অর্থাৎ ক্লোরাইড থেকে ক্লোরাইড মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এর ইলেকট্রনের আসক্তি প্রবল, কারণ এখানে আয়নীকরণ বিভব আনা যাবে না, কারণ 5টা ইলেকট্রন ত্যাগ করে এস এর 2টা অরবিটাল পূর্ণ করবা, এটা কল্পনা অতীত, অনেক শক্তি লাগবে। এর আয়নীকরণ বিভবের মান অনেক বেশি, তাহলে যার আয়নীকরণ বিভবের মান অনেক বেশি তার ইলেকট্রন আসক্তির মান সবথেকে কম। যার আয়নীকরণ বিভবের মান অনেক বেশি তার ইলেকট্রন আসক্তির মান কি, সবথেকে কম। সুতরাং এখানে একটা ইলেকট্রন প্রবেশ করালে যেহেতু এটা p6 অর্থাৎ পরিপূর্ণ হয়ে যাচ্ছে, সুতরাং এই ইলেকট্রন আসক্তি সবথেকে কম। তাই বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান কি হয়, বাড়ে। ইলেকট্রন আসক্তির মান কি, বাড়ে। সুতরাং এখানে একটা ইলেকট্রন তোমার প্রবেশ করাইতে সবথেকে কম, মানে অনেক বেশি শক্তি নির্গত হবে, ঠিক আছে। এর ইলেকট্রনের উপর আকর্ষণ অনেক বেশি, অর্থাৎ বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি আস্তে আস্তে কি বাড়তেছে। আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি ইলেকট্রন আসক্তি কমে। এখন এক্সেপশনাল কেস আছে। এক্সেপশনাল কেস কি, মনে করো ক্লোরিন, ব্রোমিন, অ্যাস্টাটাইন, টেরাসাইনার গেলাম না। এখন দেখো ফ্লোরিন আর ক্লোরিন কার ইলেকট্রন আসক্তি বেশি, এটা যদি কেউ প্রশ্ন করে তুমি বলবা যে ভাইয়া শিখাইছে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কি কমে যায়, সুতরাং ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, ক্লোরিনের কম। ভুল তো হয়ে যাবে তখন। কেন ভুল হবে, ফ্লোরিনের লাস্ট শেলে 7টা ইলেকট্রন আছে, ক্লোরিনেও 7টা ইলেকট্রন আছে। এখন উভয়েরই 7টা ইলেকট্রন আছে, আকার কার বড়, ক্লোরিনের আকার, আর ফ্লোরিনের আকারটা ছোট। তো ফ্লোরিনের আকার যেহেতু ছোট, সেই জায়গায় 7টা ইলেকট্রন থাকার কারণে সেখানে ইলেকট্রন ডেনসিটি অর্থাৎ ইলেকট্রনের ঘনত্বটা অনেক বেশি থাকে। আর ইলেকট্রনের ঘনত্ব যদি বেশি থাকে তাহলে সেখানে একটা ইলেকট্রন প্রবেশ করাইতে কষ্ট হবে আমার বেশি, কারণ তার ওখানে ছোট জায়গার ভেতর অনেকগুলো ইলেকট্রন আছে, সেখানে নতুন করে আরেকটা ইলেকট্রন প্রবেশ করানো তোমার জন্য একটু কষ্টসাধ্য হবে। যার কারণে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম, ক্লোরিনের বেশি, অর্থাৎ ফ্লোরিনের কম, ক্লোরিনের বেশি। এরপরে আবার আসলে প্রথমে সেজন্য ইলেকট্রন আসক্তি কমের ক্ষেত্রে গ্রুপ 70 এর ক্ষেত্রে ক্লোরিন সব থেকে ইলেকট্রন আসক্তি বেশি হচ্ছে ক্লোরিনের, তারপরে ফ্লোরিনের, তারপরে ব্রোমিন,
অ্যাস্টাটাইন এরপর এরকম চলতে থাকে। ঠিক সেম ভাবেই অক্সিজেনের গ্রুপের ক্ষেত্রে এরকম হবে, ও এস সেলেনিয়াম টেলোরিয়াম পলোনিয়াম এরকম। অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোরিয়াম পলোনিয়ামের ক্ষেত্রে সেই সেম কাহিনী হবে, অক্সিজেন সালফারের মধ্যে সালফারের বেশি হবে, তারপরে অক্সিজেন, তারপরে কি সেলেনিয়াম, তারপরে টেলোরিয়াম। কারণ তো বুঝছো যে আকারের কারণে এই সমস্যাটা হয়। ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি, এটুকু সিলেবারে একটা ইলেকট্রন আসক্তির ম্যাথ হয়। ইলেকট্রন আসক্তির ম্যাথে বলা আছে যে 2.2187 গ্রাম ক্লোরিনে উপস্থিত ক্লোরিন পরমাণুকে 2.2187 গ্রাম ক্লোরিনে উপস্থিত ক্লোরিন পরমাণুকে ক্লোরিন মাইনাস এ পরিণত করতে কত কিলোজুল শক্তি লাগবে, কত কিলোজুল শক্তি লাগবে। আর তোমার দেওয়া আছে যে ইলেকট্রন ভোল্টে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি দেওয়া আছে, Cl মাইনাস এর ইলেকট্রন ক্লোরিনের অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি দেওয়া আছে -3.615 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তো প্রথমে এটা একদম সহজ, এত ইলেকট্রন ভোল্ট যেহেতু দেওয়া আছে কিলোজুল পার মোলে নিয়ে আসি, একটু আগে শিখলাম ইলেকট্রন 1 ইলেকট্রন ভোল্ট সমান কত 96.49, তাহলে 3.615 ইনটু 96.49, এটা করলে একটা কিলোজুল পার মোলে শক্তি পাবো ভাইয়া। তো কিলোজুল পার মোলে যেহেতু একটা শক্তি পাবা, অর্থাৎ 1 মোল ক্লোরিনকে ক্লোরিন মাইনাসে পরিণত করতে শক্তি লাগে, এখানে যেটা পাবে এটা সাপোজ ধরে নিলাম x, গুণ করে একটু গুণ করে নিও, এখানে আসবে কত x কিলোজুল। এখন দেখো এটা তো গ্রামে আছে কিন্তু আমার মোলে লাগবে, তো সহজ n আমরা জানি কি W/m, W কত 2.2187 আর m কত ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু বলেছে ক্লোরিন পরমাণু সুতরাং 35.5, এখানে n y মোল পেলে সাপোজ y মোল পাইছো, 1 মোল ক্লোরিনে এত y মোল ক্লোরিন পরিণত করতে x ইনটু y কিলোজুল শক্তি লাগে। ঠিক আছে, একেবারে সহজ অঙ্ক। আচ্ছা, আমাদের আয়নীকরণ শক্তি গেল, আকার গেল, তারপর ইলেকট্রন আসক্তি গেল। এখন আমরা আমাদের লাস্ট টপিক মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক দেখব। মেল্টিং পয়েন্ট, আচ্ছা গলনাঙ্ক কার হয়? ধাতুর হয়, তাই না? ধাতুর যেহেতু গলনাঙ্ক হয়, অধাতুরও হয়। এখন গলনাঙ্কের বিষয়টা ধাতব বন্ধনের উপর নির্ভর করে। ধাতব বন্ধন আমরা যখন ক্লাস 9-10-এ পড়ছি, ধাতব বন্ধনে কি হয়? সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, অর্থাৎ সাপোজ এই যে সোডিয়াম প্লাস এই যে সঞ্চরণশীল ইলেকট্রন, আর এইগুলো এটা হচ্ছে সঞ্চরণশীল কি আয়ন, ডিলোকালাইজড আয়ন বলা হয়। কি বলা হয়? ডিলোকালাইজড আয়ন। তো আর এই আয়নগুলো যে ইলেকট্রনগুলো অপসারণ করে সেগুলোকে বলা হয় সঞ্চরণশীল ইলেকট্রন। তো যেখানে সঞ্চরণশীল ইলেকট্রন বেশি হবে সেই আয়নগুলোকে বেশি অ্যাটাচ করে রাখবে, আর আয়নগুলোকে বেশি অ্যাটাচ করার ফলে যেহেতু সঞ্চরণশীল ইলেকট্রন বেশি হয়, আয়নগুলোকে বেশি অ্যাটাচ করার ফলে কি হবে? তোমার ধাতব বন্ধনটা দৃঢ় হয়, আর ধাতব বন্ধন যত দৃঢ় হয় তত তার মেল্টিং পয়েন্ট কি হবে? বেশি হবে। যে বেশি ধাতব বন্ধন তার কি তোমার শক্তি বেশি, সেখান থেকে মেল্টিং পয়েন্টটা কি বেশি, অর্থাৎ গলনাঙ্কটা বেশি হবে। এখন দেখো তোমার যদি প্রথম গ্রুপ দিই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, যখন তুমি উপর থেকে নিচে যাইতেছো সঞ্চরণশীল ইলেকট্রন কি বাড়তেছে? প্রত্যেকটার তো লাস্ট সালে একটা করে ইলেকট্রন, সুতরাং ওইটা যদি সঞ্চরণশীল হয় প্রত্যেকের ক্ষেত্রে সঞ্চরণশীল ইলেকট্রনের পরিমাণ সেম, কিন্তু আকার আস্তে আস্তে বাড়তেছে না। আর আকার বাড়লে কি হয়? মনে করো এরকম দুইটা বড় জিনিসকে ইলেকট্রন আকর্ষণ করে রাখবে, আর এরকম দুইটা ছোট জিনিসকে ইলেকট্রন আকর্ষণ করে রাখবে। কোনটা বেশি শক্তিশালী হবে? এইটা না এইটা? অবশ্যই এইটা শক্তিশালী হবে। আর এইটা যদি শক্তিশালী হয় এর ধাতব বন্ধনে কি বেশি শক্তিশালী, আর এর ধাতব বন্ধন বেশি শক্তিশালী হওয়ার কারণে এখানে আস্তে আস্তে যতই নিচে যাচ্ছ মেল্টিং পয়েন্ট কি হয়ে যাচ্ছে? কমছে।
অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে মেল্টিং পয়েন্ট কি হয়, কমে। কেন কমছে? কারণ আকার বাড়তেছে। বুঝলাম? তাহলে প্রথমে হবে লিথিয়াম, সবচেয়ে বেশি মেল্টিং পয়েন্ট, তারপর সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপর রুবিডিয়াম। এম আই রাইট? ইয়েস। আচ্ছা, এবার তুমি পরবর্তীতে আসো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এখন দেখো এখানেও সেই একই রুলস খাটা, সবচেয়ে বেশি হওয়ার কথা বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম। এর হওয়ার কথা ছিল কিন্তু হবে না। এখানে ম্যাগনেসিয়াম সব থেকে কম হবে, এখানে ম্যাগনেসিয়াম সব থেকে কম হবে। আর এই সব থেকে কম হওয়ার পিছনে একটা কারণ আছে, ঠিক আছে? এই কারণটা হচ্ছে এইচসিপি। এইচসিপি অর্থাৎ হেক্সাগোনাল ক্লোজড প্যাকেজিং, হেক্সাগোনাল ক্লোজড প্যাক্ট, হেক্সাগোনাল ক্লোজড প্যাক্ট অর্থাৎ ম্যাগনেসিয়ামের হেক্সাগোনাল একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা কারণে তার গণনাঙ্ক হয়ে যায় সব থেকে কম। এই স্ট্রাকচার আমরা একটু দেখার চেষ্টা করি, আমি একটু আগাই, তাহলে তুমি বুঝতে পারবা। হেক্সাগোনাল মানে কি? এরকম টাইপের কিছু একটা হবে, ঠিক আছে? এখন এটা একটু ব্যাখ্যা করে আঁকলে সবচেয়ে ভালো হয়। সরি, এখান থেকে দাগ দিই, এখান থেকে এটা, 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 এখানে আর একটা সেম এটা তৈরি হবে, ঠিক আছে? দেখো তো এরকম একটা তৈরি করানো যায়। এইরকম একটা হেক্সাগোনাল শেপ তৈরি হয় প্রত্যেকটা ম্যাগনেসিয়াম। এটা একটা, এগুলো কি এক একটা ম্যাগনেসিয়াম? কি ভাই এগুলো? ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে এইচসিপি স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা বলা হয় কি? এইচসিপি। প্রত্যেকটা যে কালো কালি দিয়ে এটা করছি গোল্লা মতো, এগুলো সব ম্যাগনেসিয়াম। এখন ম্যাগনেসিয়াম দেখো প্রত্যেকটা ম্যাগনেসিয়ামের হাত কয়টা? দুইটা। দেখো দুইটা সাথে যুক্ত, দুইটার সাথে যুক্ত, দুইটার সাথে যুক্ত, দুইটার সাথে যুক্ত। এই যে বড় কাঠামো, এই যে বৃহৎ বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে না, এর কারণে একটা ফাঁকা সিস্টেম তৈরি হয়। আর ফাঁকা হওয়ার কারণে তার মেল্টিং পয়েন্টটা কম হয়। এই জন্য এইচসিপি অনুযায়ী অর্থাৎ এর গঠন অনুযায়ী ম্যাগনেসিয়ামের মেল্টিং পয়েন্টটা সব থেকে কমে যায়, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, গেল মেল্টিং পয়েন্ট। এখন আমরা 1 নাম্বার 2 নাম্বার গ্রুপ দেখলাম। এবার তুমি যদি বাম থেকে ডানে যাও, মেল্টিং পয়েন্ট বাড়বে না কমবে? অবশ্যই কমবে, কারণ আস্তে আস্তে কি ধাতু থেকে, বামের গ্রুপগুলো কি ধাতু আর ডানের গুলো কি অধাতু। বাম থেকে ডানে যাচ্ছ, অধাতু হচ্ছে অর্থাৎ মেল্টিং পয়েন্ট কমছে। এখন যদি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এই গ্রুপটাকে দেয় এবং বলে মেল্টিং পয়েন্ট বের করো, কি করা যায় দেখতো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, টেনেসাইন, এরকম আর কি। তো এখন দেখো আমরা জানি যে ধাতুগুলোর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে মেল্টিং পয়েন্ট কি কমতেছে, কিন্তু এইগুলোর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে বাড়বে মেল্টিং পয়েন্ট। কেন বাড়বে দেখি? এখানে কিন্তু ধাতব বন্ধন নেই, এখানে যে বন্ধনগুলো আছে সব ভ্যান ডার ওয়ালস বন্ধন। ফ্লোরিন ভ্যান ডার ওয়ালস বন্ধন, ক্লোরিন ভ্যান ডার ওয়ালস, ব্রোমিন 2 ভ্যান ডার ওয়ালস। ভ্যান ডার ওয়ালস কি? এই যে একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন, এর মধ্যে একটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন আছে, ঠিক আছে? তো ভ্যান ডার ওয়ালস বন্ধন অনুযায়ী বলে যে আয়নগুলোর আকার যত হয় বড় হয় তত ভ্যান ডার ওয়ালস শক্তির মান বড় হয়। সুতরাং আস্তে আস্তে যতই তুমি নিচে যাচ্ছ আয়নগুলোর আকার বাড়তেছে, ভ্যান ডার ওয়ালস শক্তি বাড়তেছে, আর ভ্যান ডার ওয়ালস শক্তি বাড়ার কারণে এগুলো গলনাঙ্ক আস্তে আস্তে উপর থেকে নিচে বাড়তেছে। ওই 1-2 এর উল্টা এগুলো, 1-2 এর উল্টা হচ্ছে এই গ্রুপটা। এখন আমাদের লাস্ট টপিক মেল্টিং পয়েন্টে কিন্তু ডি অরবিটাল, এটা সব থেকে বেশি আসে, যে 21 থেকে 30 পর্যন্ত মেল্টিং পয়েন্টগুলো ব্যাখ্যা করো। 21 থেকে 30, 21 নম্বর পারমাণবিক, 22, 23, 24 এরকম করে আমরা ব্যাখ্যা করতে করতে যাই। দেখতো স্ক্যান্ডিয়াম 21, এর ইলেকট্রন বিন্যাস কীরকম ভাইয়া? আর্গন 18, 3d4s। এই টাইটানিয়াম আবার আর্গন 3d, সরি এখানে 4s2 3d1, এখানে 4s2 3d2,
অর্থাৎ S2 সবসময় আমি বলেছি কি সঞ্চরণশীল ইলেকট্রন দেখবে, এগুলো কিন্তু ধাতু, ধাতুর ক্ষেত্রে কি সঞ্চরণশীল ইলেকট্রন দেখতে হবে। সঞ্চরণশীল কি যুগ্ম ইলেকট্রন থেকে হতে পারে না, সঞ্চরণশীল ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন থেকে। তো 4s2 2 এইভাবে আছে, এসে এইভাবে 2 আছে, অর্থাৎ এখান থেকে সঞ্চরণশীল ইলেকট্রন পাওয়া যাবে না, এখান থেকে সঞ্চরণশীল ইলেকট্রন পাওয়া যাবে না, অযুগ্ম যে ইলেকট্রনগুলো থাকবে সেখান থেকে পাওয়া যাবে। তো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন কয়টা? একটা। কারণ কি ডি অরবিটালে স্ক্যান্ডিয়াম কিভাবে আছে দেখাই। স্ক্যান্ডিয়ামে 5টা ঘর, 1 2 3 4 5, 4টা ঘর, খালি একটা আছে। এর ক্ষেত্রে টাইটানিয়ামের ক্ষেত্রে 1 2 3 4 5 দুইটা আছে। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে একবার 3টা আছে। সঞ্চরণশীল ইলেকট্রন বাড়তেছে না আস্তে আস্তে, 1 2 3, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন বাড়ছে। আর অযুগ্ম ইলেকট্রন বাড়া মানে কি সঞ্চরণশীল ইলেকট্রন বাড়া। সুতরাং স্ক্যান্ডিয়ামের থেকে টাইটানিয়ামের মেল্টিং পয়েন্ট বেশি, টাইটানিয়াম থেকে ভ্যানাডিয়ামের বেশি। এবার ক্রোমিয়াম দেখি তো ভাইয়া, ক্রোমিয়াম 24, আর্গন 3d4s2, অর্থাৎ এখানে 18 আর 2 20 আর 4 24। এখন দেখো ডিতে কয়টা লাগে? একটা, কারণ সে একটা যদি দাও তাহলে 3d5 হয়ে যাবে আর 4s1। d5 করে আমার উপকার কি? ডিতে সর্বোচ্চ থাকতে পারে 10টা ইলেকট্রন, যদি সে 5টা পায় তাহলে কি অর্ধপূর্ণ, এজন্য s থেকে সে একটা ইলেকট্রন নিয়ে ডিতে অর্ধপূর্ণ হয়ে যায়। এবার দেখো ডিতে 5টা, এবার তোমায় হুট করে বলবা 5টা তো অনেক সঞ্চরণশীল ইলেকট্রন, কারণ কি ডিতে এইভাবে থাকতে পারে 1 2 3 4 5, 1 2 3 4 5 আউটবাউন্ড নীতি অনুযায়ী, অর্থাৎ অযুগ্ম 5টা। কিন্তু এখানে সঞ্চরণশীল ইলেকট্রন ভ্যানাডিয়ামের থেকে বেশি হলেও এখানে গণনাঙ্ক কম হয় ভ্যানাডিয়াম থেকে ক্রোমিয়ামের। কেন কম হয়? কারণ ডিতে অরবিটাল কি পরিপূর্ণ অরবিটাল, তাহলে পরিপূর্ণ বলতে অর্ধপূর্ণ, আর অর্ধপূর্ণ হলে সে স্থিতিশীল বেশি। স্থিতিশীল যদি হয় সে কি এখান থেকে ইলেকট্রন ছাড়তে চাইবে? সে ইলেকট্রন ছাড়তে চাইবে না, কারণ সে অর্ধপূর্ণ অবস্থায় আছে। সে এখান থেকে অযুগ্ম ইলেকট্রনকে সঞ্চরণশীল ইলেকট্রন বানাতে চাইবে না, যার কারণে এখানে ভ্যানাডিয়ামের থেকে ক্রোমিয়ামের কি হয় কম হয়, ম্যাঙ্গানিজের আরো কম হয়। কারণ কি এক্ষেত্রে তো এসে একটা ছিল যেটা তোমার সঞ্চরণশীল হিসেবে আচরণ করে স্বাভাবিকভাবে, কিন্তু ম্যাঙ্গানিজ যখন 25, দেখো তো আর্গন 3d5 এখানে সঞ্চরণশীল ইলেকট্রন পাওয়াই কষ্ট। এস পরিপূর্ণ, ডি অর্ধপূর্ণ, এস পরিপূর্ণ, ডি অর্ধপূর্ণ, এখান থেকে সঞ্চরণশীল হওয়ার প্রবণতা কি অনেক কম, যার কারণে ম্যাঙ্গানিজে অনেক কমে যায় মেল্টিং পয়েন্ট, ম্যাঙ্গানিজ অনেক কমে যায়। আবার বাড়ে কোথায় যায়? আয়রনে যায়। এবার আয়রন দেখি আমরা, Fe26, আর্গন 3d6 4s2। 3d তে যদি আমরা ইলেকট্রন সংখ্যা আঁকাই 1 2 3 4 5, 5টা অরবিটাল, 2 3 4 5 6, দেখো 4টা। এখানে কয়টা? অর্ধপূর্ণ তো নাই, পরিপূর্ণ নাই, কিন্তু 4টা অযুগ্ম ইলেকট্রন। এখান থেকে সঞ্চরণশীল ইলেকট্রন মান বাড়বে, সুতরাং ম্যাঙ্গানিজ থেকে আয়রনের কি বেড়ে যাবে, ম্যাঙ্গানিজ থেকে আয়রনের মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে। আয়রন থেকে এবার যখন কোবাল্টে আসবা 27, এখানে 6টা, অর্থাৎ এবার আসবে 7টা। 7টা আসা মানে কি ডি অরবিটাল একটা পূরণ হয়ে যাবে এইভাবে, আর 3টা থাকবে। আয়রনে 4টা ছিল অযুগ্ম, এখানে হয়ে গেছে 3টা, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন কমে গেছে। অযুগ্ম ইলেকট্রন যদি কমে যায় তাহলে কি হয়? তোমার সঞ্চরণশীল ইলেকট্রন কমে যাচ্ছে, আর সঞ্চরণশীল ইলেকট্রন কমে গেলে মেল্টিং পয়েন্ট কমে যাচ্ছে, অর্থাৎ আয়রন থেকে কোবাল্ট কমে যায়, ডাউন করে। কোবাল্ট থেকে নিকেল আরো ডাউন করে, কপার আরো ডাউন করে, জিঙ্ক একেবারে ডাউন করে, অর্থাৎ জিঙ্কের মেল্টিং পয়েন্ট সব থেকে কমে থাকে। জিঙ্ক 30, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দেখো, আর্গন 3d10 4s2। দেখো ডি অরবিটাল পরিপূর্ণ, কিভাবে পরিপূর্ণ? এই যে এটা যদি তুমি পরিপূর্ণ করো ডি অরবিটাল জিঙ্কের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10, কোন অযুগ্ম ইলেকট্রন আছে? নেই। অযুগ্ম ইলেকট্রন না থাকলে সঞ্চরণশীল ইলেকট্রন আছে ভাইয়া? নেই। সুতরাং এটা পরিপূর্ণ হয়ে গেছে। পরিপূর্ণ হলে এখানে আমরা সঞ্চরণশীল ইলেকট্রন পাবো না, ধাতব বন্ধন কমে যাবে, মেল্টিং পয়েন্টও কমে যাবে। এটা যদি আমরা গ্রাফ আকারে দেখি তাহলে কি রকম আসে দেখো তো গ্রাফে। সাপোজ এখানে আমি স্ক্যান্ডিয়াম দিয়ে শুরু করলাম, স্ক্যান্ডিয়াম থেকে শুরু করলাম, আর এই পাশে আছে মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ডিগ্রি সেলসিয়াসে, আর এই পাশে আমরা 21 থেকে 30 পর্যন্ত যাব। স্ক্যান্ডিয়ামে বাড়বে, টাইটানিয়ামে বাড়বে, ভ্যানাডিয়ামে বাড়বে, ক্রোমিয়ামে বললাম একটু কমে যায়, ম্যাঙ্গানিজে অনেক কমে যায়।
এরপর ম্যাঙ্গানিজের পর কি আসে? আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে বাড়লো, টাইটানিয়ামে আসলো, টাইটানিয়াম থেকে ভ্যানাডিয়ামে অনেক বেড়ে গেল, ভ্যানাডিয়াম থেকে ক্রোমিয়ামে কমে গেল, ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজে অনেক কমে গেল, ম্যাঙ্গানিজ থেকে আয়রন কমে গেল, কিন্তু স্ক্যান্ডিয়ামের থেকে কম। ঠিক আছে, স্ক্যান্ডিয়ামের থেকে কি কম? স্ক্যান্ডিয়ামের থেকে কম না বেশি? অবশ্যই কম। স্ক্যান্ডিয়াম, তারপরে এখানে আয়রন, কোবাল্ট, নিকেল, কপার স্ক্যান্ডিয়ামের থেকে কম, এই যে এটা জিঙ্ক। এই সেই 10 নম্বর। অর্থাৎ তোমার যদি কেউ সাজাই দিতে বলে তো এরকম করে, প্রথম ভ্যানাডিয়াম সব থেকে তোমার মেল্টিং পয়েন্ট বেশি, তারপরে টাইটানিয়াম না ক্রোমিয়াম, বলো তো? প্রথমে ভ্যানাডিয়াম, তারপরে টাইটানিয়াম হবে। এই দেখো, এটা ভ্যানাডিয়াম, এই দেখো ক্রোমিয়াম, তারপরে টাইটানিয়াম। তাহলে এখানে কি? ক্রোমিয়াম, তারপরে কি? এই যে এটা টাইটানিয়াম, তারপরে এই যে স্ক্যান্ডিয়াম, তারপরে এই যে এটা আয়রন, কোবাল্ট, নিকেল। এই কপার ম্যাঙ্গানিজের থেকে কম হয়। কপার কি? ম্যাঙ্গানিজের থেকে কম হয়। কপার, জিঙ্ক। তোমার নাম দেখাই দিই: স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এটা হচ্ছে মূলত হচ্ছে তোমার গলনাঙ্কের ক্রম। এই পর্যন্তই ভাই আজকে পিরিয়ডিক প্রপার্টিজ। আশা করি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছো। আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।